এরকম ফর্মাল বক্তৃতা না, দূর হয়ে বসে যদি কথার মাঝে কথা বলা যেত, কনভারসেশন হতো, তাহলে জিনিসটা আরো প্রাণবন্ত হতো। তো আসলে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওরকম না, তারপরে আমরা একসাথে আসতে পারি নাই, এইটা একটা বিষয়। আর ওয়েদার তো খুব আর কি কষ্টকর, একদম রোদ গরম। আমাকে যখন 4:30 বললো, আমি ভাবলাম যে একটু বেশি দেরি হইলো, আগে আসলে তো ভালো হতো। কিন্তু 4:30টার সময় যখন বাইরে তাকায় দেখি যে চোখ জ্বলার মতো রোদ আর গরম, তখন আমি ধরেছি যে 5টা 5:30টার আগে আসলে কেউ আসতে পারবে না, যে কঠিন ওয়েদার। তো সবকিছু যদি ওরকম হতো যে ওয়েদারটা ভালো থাকতো, বা বড় একটা গোল হয়ে বসে চা মিষ্টি খাচ্ছি, আলোচনা করছি, তাহলে লম্বা সময় নিয়ে করলে ভালো লাগতো আর কি। তো সবকিছুই তো আর প্রত্যাশা অনুযায়ী হয় না। যেমন আবার প্রত্যাশার বাইরে অনেক কিছু ভালো হয়ে যায়, যেমন আসাদকে পেয়েছি, এটা একটা প্রত্যাশার বাইরের সংযোজন, জানা ছিল না আগে। তো আসাদ বেশ মূল্যবান কয়েকটি কথা বলেছে, এগুলো আমাদের শোনা দরকার। আজকে রতন ভাই হয়ে আসছেন। আমি ঈদের আনন্দ ভাগাভাগি বা সাংগঠনিক কথাবার্তা বলবো, পাশাপাশি ওনাদের দুজনকে দেখা অনুভূতির কথা মনে পড়ছে। আমি গল্প কলেজে ছাত্রদল করতাম আর কি, এখানে সাহিত্য সম্পাদক ছিলাম। ওই সময় আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আমি ক্লাস 10 থেকেই রাস্তায় ছিলাম। খুব ভয়ানক পরিস্থিতি আছে, আমরা ছোট ভাইয়ের একসাথে পুলিশের প্রায় আধা কিলো দৌড়ানি খেয়ে আহত হয়ে আমরা এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম। রতন ভাইয়ের সাথে কত মিছিল মিটিং, মনসুর আছে, সোহাগ আছে, আমাদের অনেক স্মৃতি আর কি। আর গোপালপুরের লম্বা সময় মানে বাসা থেকে জানতো যে লেখাপড়া করতে কলেজে যাই, কিন্তু বেশিরভাগ সময়টাই রাজনীতি আর সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়ে ব্যস্ত থাকছি। সায়েন্স স্যারদের কাছে প্রাইভেট পড়তাম, যেদিন ভালো পারতাম না সেদিন বলতো যে এই তুমি যা করো কি করো গেলে বড় বাদ দিয়ে তাকে অনুষ্ঠান করি, মিছিল মিটিং করি, এই বলাতে খুব অপমান লাগতো। পরের দিন খুব ভালোভাবে লেখাপড়া করে যেতাম। তো সেদিন আবার স্যার বলতো, আরে পারো তো তুমি, আসলে করো না কেন? এরকম ইয়ের মধ্য দিয়ে বেড়ে উঠি। আর সবসময় একটা চেষ্টা করতাম যে সাংগঠনিক একটা ভিত্তি দাঁড়ানো, যখন যেখানে যে অবস্থায় থাকতাম। ওই আবৃত্তি সংগঠন করলাম, পরে নাট্য সংগঠন করলাম, আবার একসাথে মেট্রোপপ করলাম, জয়ন ভাইয়ের নেতৃত্বে তাকে সাথে নিয়ে প্রেস ক্লাব করলাম। তো মানে সবসময় কিছু না কিছু একটা আঁকু একটা ব্যাপার কাজ করতে ভেতরে, কিছু একটা করতে হবে এবং করার চেষ্টা করতাম। এবং লম্বা সময় প্রকল্পে কাটিয়েছি। আপনাদের দোয়ায় কোনো নেগেটিভ সার্টিফিকেট কেউ দেবে না, বলবে যে আমরা সবসময় পজিটিভ কিছু একটা করার চেষ্টা করেছি। আর সাংবাদিকতায়, এবং ওই যে বললাম যে স্কুল কলেজ পর্যায় থেকেই এত বেশি বাইরে কাজ করার কারণে লেখাপড়ায় খুব ভালো করতে পারিনি, যে কারণে আসাদ যাদের মতো ঢাকা ইউনিভার্সিটি করতে পারিনি। যদি ওখানে করতে পারতাম হয়তো বা আরও নিজের বিকশিত করার সুযোগ পেতাম। মানে আগেই ইচ্ছেপাতা হয়ে গিয়েছিলাম আর কি। তো ওই চেষ্টাটা বা ইচ্ছাটা থাকার ফলে মানে যা আসাদের মতো ঢাকায় আরো গুণী যারা আছেন তাদের সাথে মেশার সুযোগ পেয়েছি। এবং গোপালপুর থেকে যেটা পেয়েছিলাম যে সাংগঠনিক একটা তৎপরতায় নিজেকে কর্মী হিসাবে তৈরি করার কারণে ঢাকায়ও গিয়ে যখন শুরু করেছি, আমি একটা জিনিস আমার জীবন থেকে বলি, যদি খুব সহজ করি, আড্ডাও তো রাজবাড়ি করতে চাচ্ছি না, খুব সহজ করে যদি বলি, আমি এভারেজ মেধাবী, খুব যে মেধাবী তা না, কিন্তু একাগ্রতা আছে এবং পরিশ্রম করার মানসিকতা আছে। বেশিরভাগ দেখবেন আমরা যে বিভিন্ন সংগঠন করি, করতে গিয়ে দেখি যে কেউ কেউ আছে যে সচেতন ভাবে তার একটু আগানো থাকে, হয়তো অর্থকরীর দিকটা আগানো, না হলে চেহারা সুরক্ষের দিকটা আগানো, কোনো একটা দিকটা আগায় সে প্রথম দিকে চেয়ারটা নিয়ে নেয় আর কি, একটা অবস্থান থেকে। অথবা সে বলে দিলে কিছু লোক চলে আসে বা কিছু ফিনান্সিয়াল সাপোর্ট হয়, এমনিতেই সে আগায় যায়। কিন্তু কাজ তো করতেই হয় কারণ না কারণ। তখনই আমাদের দ্বিতীয় সারির লোকজন যারা, এরা দেখে যে ছটফট করতেছে যে আমাকে তো একটা অবস্থান নিতে হবে, কাজটা করতে হবে। এই কাজ করতে গিয়ে সাধারণ সদস্যদের চোখে পড়া, যে হ্যাঁ অমুক তো করে, অমুককে সামনে আগে আমার নেতৃত্বে যাওয়া বা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে দেওয়া, এই কাজ দিয়ে, এবং সাথে চেষ্টা করতাম যে আমার সিনিয়র লিডার অমুক, সে কেন এত জনপ্রিয়, কি করে, আর সে লোকজনের সাথে একটু কিছু কথা বলে। সবাই তো আমরা আসলে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি আপনাকে উদ্ধার করে দিতে পারবো না, কিন্তু আপনার কথাটা যদি আমি শুনি 2 মিনিট মনোযোগ দিয়ে, আর 2 মিনিট আমি চেষ্টা করি, হইলো না হয়তো কাজটা, কিন্তু চেষ্টা যদি করি, এতেও মানুষ ভালোবাসে যে লোকটা আন্তরিক আছে, লোকটার কথা শুনছে মনোযোগ দিয়ে, চেষ্টা করে। আমরা এই কাজ করতে গিয়ে গোপালপুরে অনেকের সহযোগিতা পেয়েছি। এই প্রেস ক্লাব প্রথম একদম শুরুতে যখন শুরু করি, আমাদের কোনো বসার জায়গা নাই, আমাদের কোনো ক্যাশ ক্যাপিটাল কিছু নাই। আমরা প্রথম দিকে জয়নাল ভাই সভাপতি, আমি বলছি সেটা সেক্রেটারি, অটো জয়েন্ট সেক্রেটারি ছিল, শুরু করলাম যে এক কাজ করি আমরা, এই একটু বসতে হবে তো একটা জায়গায়, একটা রুম তো ভাড়া করতে হবে, এর জন্য তো একটা চেয়ার কেনা লাগবে, এইটা অন্তত নিজের চেয়ারটা নিজে কিনি, মানুষের কাছে যাতে হাত না পারে।
হ্যাঁ, পরে আমরা এই ইয়েতে গেলাম, তখন আমাদের ইকবাল ছিল কাঠের ব্যবসা সঙ্গে, সে একটা টেবিল দিল আমাদের। আমরা চেয়ার কেনার সময় আমার আজ গল্পটা মনে পড়ে, আপনারা আপনি ভাবে নিয়ে না, মজার গল্প আর কি, তোমার খুব প্রিয় মানুষ। আমি সেক্রেটারি চেয়ার, এটা একটা স্বাভাবিক মতো, যেমন তুমি যে চেয়ারটা বসে আছে, একটু মনে করলাম যে সভাপতিটা একটু উঁচু হবে, একটু ছোট সেক্রেটারি হবে, আমি ওইভাবে সেক্রেটারিটা কিনলাম। জয়নাল ভাই আরো উদার মানুষ, সে চিন্তা করলাম একটা বড় চেয়ার কিনে বেশি টাকা লাগবে, এসে 2টা চেয়ার কিনে ওই টাকা দিয়ে। তো আর আমাদের সাত্তার ফকির সাহেব ছিল সহসভাপতি, সাত্তার ভাই বলল সহসভাপতি বড় গোষ্ঠী, বড় চেয়ার কিনি। তো এরকম আর 2-4 জন জয়েন্ট সেক্রেটারি বেড়ায়, ছোট চেয়ার কিনি। চেয়ার যখন সেট করি, এখন দেখি সহসভাপতি চেয়ার সবচেয়ে বড়, সেক্রেটারি চেয়ার তারপরে, সভাপতি চেয়ার কনসেপ্ট আরো ছোট। পরে আমি বললাম ভাই যাওয়া আমার তো হয়েছে, এখন ওই বড়টাই সভাপতি সাহেব বসবে, বড়টাই সভাপতি বসবে, সেক্রেটারি সাহেব তো সেক্রেটারি করতে গেছে, আর যে 2টা একটু ছোট, একটা ভাইস প্রেসিডেন্ট, একটা জয়েন্ট সেক্রেটারি। তো ছাত্র একটু মন খারাপ করলো, বললাম যে ভাই বিষয়টা তো এই যে বিভাজন টেবিল হয়। বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আর টেবিল দিলে আমরা শুরু করলাম। এখন ফাইল ক্যাবিনেট দরকার, বই খাতা তো রাখা দরকার। আপনারা জানেন যে গোপালপুরের খুব ধনী মানুষ ছিলেন সালাম সাহেব, আমাদের বন্ধু বান্ধব রঞ্জু বাবা, সে কিন্তু রাজবাড়ির লোক, অত হালকা মেজাজের লোক না। আর আমরা তখন একটু যে গান বাজনা করি, ঘুরে বেড়াই, অনেকেরই যে তাকে কিভাবে কি করি, কিন্তু আমি জানি যে আমাকে সবসময় একটু পছন্দের চোখে দেখতে পারি। আমি যাই আদব সালাম দিয়ে যখন তাদের অ্যাপ্রোচ করলাম যে এই ব্যাপার, আমরা মুখোমুখি আছি, কম বলে কত লাগবে, আমি তো জানি না, আপনার দোকানের কাছে ওয়ার্কশপ আছে, আপনি যদি অর্ডারটাতে বানিয়ে দেন তাহলে আপনার সম্মান আরো ভালো করে বানান, যা টাকা হয় আপনি দিয়ে দিন। উনি এই কথা ইন্টারেস্ট, নর্মালি সবাই কি করে, টাকাটা চায়, তারপর আপনি বানিয়ে দিলেন। আজও ওই কালের সাক্ষী যে ফাইল ক্যাবিনেট আছে। তো উনি বলে দিলেন, বানিয়ে দিলেন, এবং পরে বললেন যে তোমার যদি আরো কোনো কিছু লাগে কখনো জানাবা, কিন্তু ও না জানাবেন আপনি করতে। তো আমরা শুরু করলাম একটা জায়গায় ভাড়া নিয়ে, তো একটা আনুষ্ঠানিকভাবে জানান দিতে হবে। তখন সালাম পিন্টু সাহেব মুখ্যমন্ত্রী, তারে বললাম যে আমাকে বলো কি বলুন, বেসলেও আছে নাকি? হ্যাঁ আমরা শুরু করছি, আপনি যদি একটু উদ্বোধন করতেন আনুষ্ঠানিকভাবে ভবনটা, তাহলে হয়তো আওয়াজটা হতো বেশি, মানুষজন জানতো। খুব খুশি মনে সে আসলো, আমাদেরকে এটা উদ্বোধন করে দিল এবং আমাদেরকে কিছু অনুদানও দিল, যেগুলোর উপর ভর করে আমরা ক্লাবটা এগিয়েছিলাম। মোটামুটি স্থায়ী কোনো ভবন ছিল না, কিন্তু আমরা ভাড়া বাড়িতে ক্লাবটা শুরু করি, ভালোই চলছিল। সবকিছুর মধ্যে যেরকম গত 17 বছর পর একটা রেজিম গেছে, আপনারা সবাই জানেন। আমি পলিটিক্যালি কাহিনীটা লম্বা করবো না, কিন্তু দেশের গণতন্ত্র, গণমাধ্যম, এই জাতীয় সবগুলো জিনিস বিকলঙ্গ করে দিয়েছে। তো গণমাধ্যমেরও স্বাধীনতাটা ওরকম কুক্ষিগত করে ফেলেছিল। ফলে আমাদের সাংবাদিকরা আসলে খুব মূল্যবান কথা বলছে যে সাংবাদিকের তাকে বলা হয় যে ফোর্থ স্টেট গণমাধ্যমকে, গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ সংসদ, আইন বিভাগ, বিচার বিভাগের পর, নির্বাহী বিভাগের পরে ফোর্থ স্টেট হিসাবে গণমাধ্যম ভূমিকা রাখবে। সরকার যে জায়গায় ফেল করবে, গণমাধ্যম সেই জায়গায় মুখর হবে জনগণের পক্ষে, এটাই কথা ছিল। কিন্তু ভুল রাজনীতি বা ভুল রাষ্ট্রনীতির কারণে গণমাধ্যমও তাদের পেটুয়া বাহিনী হয়ে গেছে, কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য না। এখন যখন চেঞ্জ হয়েছে, এখনো কোনো কোনো রাজনৈতিক দল গণমাধ্যমের একটু প্রভাব ফেলতে চায়। এটা একমাত্র দোষের না, কারণ রাজনৈতিক দল বা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের ভিতরে এই আগ্রাসনটা থাকে, সে মনে করে যে সবাই আমার কথা শুনুক। কিন্তু আপনি যদি আমার জায়গাটা ঠিক থাকি, খুব সামান্য কোনো কিছুর প্রত্যাশায় বা লোভে যদি হাত না মেলে, না পা চাটি, তাহলে সম্ভব না যে সম্মানিত লোক তাকে সম্মান দিতে বাধ্য। এই দুর্মূল্যের বাজারেও কিন্তু আমরা কিছু লোক পাই যাদেরকে মানুষ অনার করে, সম্মান করে। কারণ একটাই, দেখা যাবে যে আপনার যে কম যোগ্য লোক গাড়ি নিয়ে ঘুরতেছে, বাড়ি করে ফেলতেছে, হেভি ভাব নিয়ে চলতেছে, কিন্তু আপনি যোগ্য, দক্ষ, সম্মানিত লোক আপনাকে দেখে সে গাড়ি কিনে সালাম দিয়ে যাবে বাধ্য, কারণ জানে যে আপনাকে কেনা যায় না, আপনাকে যা তা করা যাবে না। তো ফলে গণমাধ্যমের কাজটা হলো এই, আমরা এই চাকরিটা বা এই অভ্যাসটা বেছে নিয়েছি, এতে করে অনেক কোটি কারিগরি টাকা হওয়ার কথা না, কিন্তু এই পেশায় আফরুজ্জামান মেধাবী, ভালো রেজাল্ট করছে ঢাকা ইউনিভার্সিটিতে, সে শিক্ষক, তার কিন্তু কোটি কোটি টাকা হবে না, প্রফেশনটা কোটি টাকা হওয়ার না, কিন্তু তার প্রচন্ড সম্মান হবে। তার স্টুডেন্টরা হয়তো যারা ব্যবসা করবে তারা কোটি কোটি টাকা পাবে, বা যারা খেলোয়াড় হবে, বা তারা যারা টাকা আয়ের যে পেশাগুলো সেগুলো যারা যাবে তারা অনেক ভালো করবে। কিন্তু আমি একই সাথে সম্মান চাইবো, যে সাংবাদিকের জীবন বেছে নিব, শিক্ষকের জীবন বেছে নিব, আবার আমি বাজারও হাগাইতে চাইবো বা অনেক টাকা নিব, এটা কন্ট্রাস্ট, এটা হয় না। দুই জিনিস আপনাকে বেছে নিতে হবে যে আসলে আপনি কি করতে চান। আপনি যদি গণমানুষের জন্য কাজ করতে চান, গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে কাজ করতে চান,
তাহলে আপনাকে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, নিজেকে তথ্যে আপডেট রাখতে হবে। আপনার আজকে সাংবাদিকতা করেন, যেমন আমি ধরেন ছুটিতে আসছি ঢাকা থেকে বাড়িতে, এই মুহূর্তে যদি ঢাকায় কোনো ঘটনা ঘটে বা জাতীয় পর্যায়ে কোনো নিউজ ঘটে, আর সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আর আমি যদি বলি আমি তো এই ছুটিতে জানি না, এটা হইল না। গণমাধ্যম কর্মী 24 ঘন্টায় সে গণমাধ্যমে তাকে আপডেট থাকতেই হবে। সাংবাদিকতা এত সহজ না, আবার আপনি যদি মেনটেন করেন তাহলে সহজ। আজকে জয়নাল ভাই অথবা জয়নাল আবেদিন 1-2 দিন হয় নাই, মিনিমাম তো 35 বছর, 43 ইয়ার্স। এই ওনার এই 43 ইয়ার্সের ফলে যেটা হয়েছে, যারা এখন আপনারা উদ্যমী সাংবাদিক, তরুণ সাংবাদিক, অনেক কিছু আপনি জানবেন না, তো উনি ঠিকই জানবেন। কিভাবে জানবে? মানুষ জানে যে জয়নাল আবেদিন সাংবাদিক, তাকে বললে পরে এই খবরটা প্রচার হবে। ফলে ওনার নিজের পয়সা খরচ করে মোবাইল ফোন করে ওনারা জানাবে। আর আপনি যে নতুন, আপনাকে ঘুরে ঘুরে জানতে হবে। আপনিও যখন সততার সাথে সাংবাদিকতা করবেন, দেখবেন যে আপনি এসে শুটিংটা করবেন নেই, আপনার নিউজটা করতে ছাপা হয়েছে। আপনি জানেন আমাদের মধ্যে এরকম ভুলপুর সাংবাদিক আছে, খুব ভাবসাব নিয়ে ঘুরবে, কোথায় কাজ করে, কোন কাগজে নিউজ ছাপা কেউ জানে না। তো 2-3 দিন মানুষ উৎসাহ নিয়ে আপনাকে নিউজ দিবে, খবর দিবে, পরের দিন লোকে তো ছাপা কোনো দেখিনি। তখন হয় কি, যে আপনি যদি বিশ্বস্ততার সাথে নিউজটা ছাপান এবং বের হয়, তাহলে আপনাকেই লোক খুঁজে নিবে নিউজ। যেটা এখন জয়নাল ভাই আমার ধারণা কোনো কোনো সময় বোধ হয় বয়সের কারণে আজকে কোনটা লিখবে না, এটাও তার বাছাই করতে হবে। তার কাছে নিউজের অভাব হয় না। আমি তরুণদের অনেকের কাছে খোঁজ করতে পারি না, তেমন কিছু ঘটাতে হবে, খোঁজ করলেই পাওয়া যায়। এবং শুধু যারা সাংবাদিক না, সাধারণ মানুষ, তারাও আপনার সাংবাদিক সোর্স হতে পারে, আপনি খবর দিতে পারে। আসাদ আপনাদের একটা রাস্তার কথা বলবে, এই সে তো এটা ঢাকা থেকে দেখে এসে বলে না, এখানে দেখে বলছে, তাহলে আপনি দেখেন নাই কেন? আপনাকে দেখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে পলিটিক্সের খবর মানুষ একটু বেশি আগ্রহ নিয়ে দেখে, কিন্তু মানুষের খুব বেশি কাজে লাগে না, চা স্টলে বসে কথা বলার জন্য যোগান দেয়। কিন্তু সাংবাদিকতা অলওয়েজ হলো জনস্বার্থের যে সাংবাদিকতা, আপনার এলাকার কি সমস্যা সেটা তুলে ধরা, আপনার এলাকার কি সম্ভাবনা আছে সেটা তুলে ধরা, অথবা কি বাজে ব্যাপারটা আছে সেটা অমিট করা উচিত, প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত। এই জনস্বার্থ বিষয়ক সংবাদ যখন আপনি তুলবেন, তখন আপনি সাংবাদিক হিসেবেও আপনি প্রশ্ন লাভ করবেন, মানুষও আপনার জন্য দোয়া করবে যে আমার এটা লিখছিল বলে আমার এত উপকার হয়েছে। এমনিতে তো ধরেন এই যে আমরা আজকে অনুষ্ঠান করতেছি, এই নিউজও আপনারা করবে, তেমন কিছু যায় আসে না। সর্বোচ্চ এইটুকু হতে পারে যে আমাদের চেনা জানা কিছু লোক দেখে বলবে ভালোই তো, অমুক অনেকগুলো চেনা মুখ একসাথে দেখলাম, ভালো লাগলো দেখতে। আমাদের নিজেদেরও ভালো লাগলো যে আমরা একটু আড্ডা দিলাম, অনেকে অনেকের সাথে দেখা হলো। কিন্তু যদি এটা সাংবাদিকতার মানে বিচার করতে যাই, তাহলে এটা তেমন কিছু না। সাংবাদিকতার মান বিচার করতে হলে বেশিরভাগ জনগণ সম্পৃক্ত যে বিষয়গুলো, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। আমার ধারণা মাসুম ভাই সম্ভবত ছেলে ডিস্টার্ব করে উঠে গেছেন, আপনাদেরও আমার দরকার ছিল একটু বক্তৃতার মধ্যে দিয়ে আমার কথা শোনার। আচ্ছা, আমার যেটা মনে পড়লো সেটা হলো যে এই প্রেস ক্লাবটা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের জয়নাল ভাই সহ যে কমিটি নেতৃত্ব ছিল, ওনারা আমার সাথে সবসময় ফোনে কানেক্টেড ছিল। আমি বাড়িতে আসলে এনে বসতাম, আমি আড্ডা করতো, আমরা একটু জায়গা পেতে পারি, ইউনো সাহেবরা একটু ইয়া করতেছে, বা ক্ষমতাসীন দল একটু বিরোধিতা করতেছে, বা স্থানীয় একটা ক্লাব আছে এরা একটু ইয়া করতেছে, এরকম মধ্যে আমি আমার অবস্থান থেকে যে কোনোভাবে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি। এক পর্যায়ে হয়ে উঠছে। এবং দেখেন, এই স্থায়ী একটা ভবন করার জন্য উপজেলা প্রশাসনের সাথে যে জয়নাল ভাইয়ের যে সম্পর্কটা বিলং করতেন, এটাকেও কেউ কেউ মিসগাইড করেছে যে ক্ষমতাসীন দল বা সরকারের সাথে প্রেস ক্লাব লেজে কবরে করে ফেলছে। আসলে সেটা পারা যায় না। আপনাকে যখন এটা মফস্বল উপজেলা পর্যায়ে, ঢাকাতেই আমরা কোনো কোনো সংবাদ অনেক হাইড করে ফেলি, বাধ্য হই। এবং আমাদেরকে শেখানো হয়েছে, আমি সাংবাদিকতা লেখাপড়া যে করছি তাতে পেয়েছি যেটা, যে আপনি অবশ্যই সৎ সাহসী সাংবাদিক হবেন, কিন্তু তার মানে এই না যে আপনি একটা সংবাদের জন্য জীবন দিয়ে ফেলবেন। আপনাকেও সেভ করতে হবে, দেন আপনি মানুষের জন্য করতে পারবেন। আমি একটা নিউজের জন্য জীবন দিয়ে দিব, নাকি 10টা নিউজের জন্য আমি কৌশলী হব, এটি হচ্ছে আর্ট। অনেকে অনেক কথা লেখে, কিন্তু দেখবেন যে এমনভাবে লিখছে তাকে আপনি ধরতে পারবেন না, ওইটি কৌশল। এবং কৌশল কোনো দোষের কিছু না, নীতি হবে। সেইভাবে গোপালপুর এই প্রেস ক্লাবের প্রশাসনের সাথে সম্পর্ক রেখে জয়নাল ভাইয়ের জায়গাটা আনছে। এবং আজকে যে আমরা এখানে কথা বলতে পারছি, আড্ডা দিতে পারছি, বিরাট শান্তি যে নিজেদের একটা ভবনে বসছি। এটার খুব মূল্য আছে। আমরা যদি ক্লাবটাকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি, মানুষের আস্থাভাজন করতে পারি, দেখবেন যে এখানে বিপদ আক্রান্ত মানুষরা আসবে। যদি কথা বলি, যেমন ঢাকার উদাহরণ যদি দিই, ঢাকায় এত ভালো ভালো জায়গা আছে, অত সমস্ত দাবি তোমার জাতীয় প্রেস ক্লাবের সামনে যায় বসে। কারণ কি? এইখানে সাংবাদিক পাওয়া যায়, এইখানে তারা লিখলে জাতির দৃষ্টিতে পড়বে, আমাদের হয়তো উপকার হবে। অনেক সময় এরকম হয় যে প্রেস ক্লাবে আমরা যারা মেম্বার বা এখানে যারা নেতৃত্ব দিই, অনেক সময় বিরক্ত হওয়ার মতো ঢোকা যাচ্ছে না, শত শত মানুষ বসে শুয়ে পড়ে, খায় দায় থাকে, অনশন, অবস্থান, নানান কাণ্ড কারখানা।
এরপরেও যদি শুনে যে এগুলো সাংবাদিক, ওই লোকগুলি আমাকে জায়গা করে দেয় ভিতরে জানে, কারণ তারা জানে যে এরা আমাদের করবে। আপনারাও যদি এই গোপালপুর গ্রামীণ সাংবাদিকতাও মানুষের সাথে সম্পৃক্ত হতে পারে, লোকজন এই ঘরে এসে পাহারা দেবে, এই ঘরে এসে পরিষ্কার করে দিবে। তো মাসুম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছিলাম এই কারণে যে নন্দনপুর বাজারের প্রেস ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা নন্দনপুরবাসী হিসাবে আমাদের গর্ব করার বিষয়। কারণ এরকম একটা প্রতিষ্ঠান যদি নদীর উপর চলে যায় বা আরেকটা জায়গায় চলে যায়, তো আপনার যে আজকে যে দেখা হলো কথা হলো, বা আপনি যে বলতে পারেন যে নন্দনপুর বাজার কি কি আছে, বলতে বলতে প্রেস ক্লাব আছে, একটা সময় এখানে জুট মিল ছিল, একটা সময় নৌঘাট ছিল, রমরমা ছিল নন্দনপুর এলাকা, আজকে মৃত প্রায়। তো এইখানে দেখি আমাদের সাংবাদিকরা তো ব্যস্ত বা আরেকটা পেশার সাথে জড়িত, প্রত্যেকেই হয় শিক্ষক নাহলে ব্যবসায়ী, তারা কিছুটা টাইম এসে এখানে থাকে, ফুল টাইম দিতে পারে না। এই সময়গুলোতে অনেক সময় দেখি আমরা এখানে কার ওয়াশ হয় এই দরজার সামনে, বা হিরোইনসি এটা সেটা এসে ডিস্টার্ব করে, ঘোরাফেরা করে। এলাকাবাসী হিসেবে আপনি একজন শুধু স্কুলের শিক্ষক হিসেবে, আপনি সমাজের অগ্রসর মানুষ হিসেবে আপনারও দায়িত্ব আছে এই ক্লাবকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। নিশ্চয়ই আপনি সেটা ফিল করেন বলেই আমাদের সাথে মিট করছেন, দেখা করছেন, আসছেন। ভবিষ্যতেও যাতে এলাকাবাসীকে নিয়ে আমরা এই ক্লাবটাকে এগিয়ে নিতে হবে সেই প্রত্যাশা আপনি ছিলাম। আমার মনে হয় মাগরিবের আজান দিয়ে ডিসেম্বর দিবে, আমি যদি আরো কথা বলি মুরব্বীর কথা থেকে বঞ্চিত হব। যে কারণে আমার মনে হয় যে আমি শর্ট করে অনেক লম্বা কথা বলে ফেলছি। তো আরেকটা জিনিস বলে আমি শেষ করি, আমার আপনার যদি নিয়ত ঠিক থাকে, নিয়ত যদি সহি হয় যে আমি মানুষের জন্য কাজ করবো বা আমি আমার পেশার প্রতি সততা দেখাবো বা করবো, সম্ভব। আমাদের এই বেড়ে ওঠা পেছনে এই যে মফস্বল, এখান থেকে ঢাকায় গিয়ে সাংবাদিকতার করে অবস্থা তৈরি করা বা সেখানে নেতৃত্ব করা, দুটো যোগ, একেবারে সহজ কোনো বিষয় না। আর এরপরে মানুষ হিসেবে আপনারা যারা আমার অনেকদিন যাওয়ার চিনেন, আমি তেমন মাসুল মেনো না বা মাস্তানও খুশি না, অনেক টাকা পয়সাও নাই, শুধুমাত্র সততা বা পরিশ্রম বা নেতৃত্ব দিয়ে মানুষের কাছে যেতে পেরেছি। বা এখন একটা সম্ভাবনা আছে, আপনারা কেউ একজন হয়তো আমাকে প্রেস ক্লাবের নেতৃত্বের কথা বলছিলেন, সেখানেও হয়তো সম্ভাবনা খুলবে বা আছে, যে পরিশ্রম করলে চেষ্টা করলে যাওয়া যাবে। কাজেই এই সম্ভাবনা তাহলে আমার না, প্রত্যেকের মাঝে এই সম্ভাবনা নিহিত আছে, যদি আপনি সেটা চর্চা করেন, যদি আপনি চান যে আমি এই লাইনে এইভাবে আগাবো। অনেক হয়েছে এটা, তো সেটা সম্ভব। তো সেটা যদি করি, আমাদের মধ্যে শুধু সাংবাদিকতা নেই, অনেকের গায়কী অভিজ্ঞতা আছে, কবিতা লেখার অভ্যাস আছে। এই যে সুকুমার ব্যক্তির চর্চা কমে যাচ্ছে, মানে আশঙ্কাজনকভাবে, শুধু আমাদের এলাকায় না। এটা ধরেন এই যে তথ্য প্রযুক্তির এত উন্নয়ন হয়েছে, মানে এত সময় নষ্ট করার মতো মোবাইলের বিষয় আছে যে ওই কষ্টকর চর্চার দিকে যেতে চায় না, সব রেডিমেড বিনোদন পাওয়া যায়। কিন্তু আলটিমেটলি আপনার ভেতর যদি প্রতিভা না থাকে, দুদিন পরে আর কি ওই জিনিস আর ভালো লাগবে না, যেটা আপনি এখন দেখতেছেন টিকটক নিয়ে ব্যস্ত আছে। তো কাজেই আমার মনে হয় যে এখনো বই পড়া, আবৃত্তি, নাটক, প্র্যাকটিস, এগুলো মূল্য কমে না, বরঞ্চ ফিরে ফিরে আসবে। তো আমরা যাতে এই জিনিসগুলোর চর্চা করি। আর শেষে একটা কথা বলি, আসাদ একটা কথা বলছে যে ওই কাজের প্রয়োজনে সারা বাংলাদেশ ঘুরতে থাকে, সেম আমারও। তো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, কোথাও ট্রেনিং দিতে গেছি, কোথাও অ্যাসাইনমেন্ট করতে গেছি, কোথাও সেমিনারে গেছি। আমাদের আলোচনা শুনে গোপালপুর বা টাঙ্গাইলকে চেনার চেষ্টা করেছে যে ও গোপালপুরকে কথা বলে। আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি আমার এলাকায়। পাশাপাশি আমাদের সাথে তাদের যখন একটা কনভারসেশন হয়, তারা গোপালপুরকে একটা বড় কিছু মনে করে ধরে নেয়। কিন্তু রাজনীতিগুলো আমি বলি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে লজ্জা পাই যে ওই অর্থে আমি দুইটা গেস্ট গোপালপুর নিয়ে আসলে আমার কোনো থাকার জায়গা আমি কোথায় রাখবো, তার বাংলো পরিত্যক্ত হয়ে গেছে, কোনো হোটেল নাই, আপনাকে টাঙ্গাইল পাঠাতে হবে। একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাবেন, সম্ভব, কোনো ট্রাফিকিং ব্যবস্থা নাই, অটো মোটর যে জ্যাম জুম দিয়ে ভরা শেষ। এই যে বাজে অবস্থাটা, আমরা কিন্তু লজ্জা পাই তখন অন্য জায়গায় যখন যাই মানুষের কাছে, মানুষ যখন আমাদেরকে খুব বড়ভাবে মূল্যায়ন করে। কিন্তু আমি আমার এলাকার সম্পর্কে আমি তো জানি যে তাদেরকে এনে আমি কী করতে পারি। ফলে দেশের রাজনীতিতেও একটা পরিবর্তন আসছে, পরিবর্তনের প্রত্যাশাও করতেছে সবগুলো দল যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবে বা দিতে চায়। আমার মনে হয় যে প্রেস ক্লাবের অনেক বড় দায়িত্ব আছে, শুধু নিউজ করাই না, সামাজিক পুনর্জাগরণ তৈরি করা, নিজেদের মধ্যে যোগাযোগটা বাড়ানো। তো যেই আসুক, ফ্যাসিবাদ বা যারা উন্নয়ন বা উন্নয়নের নামে প্রতারণা এইসব যারা যদি না করে, তাহলে আমরাও তাদেরকে বলতে পারি যে গোপালপুরে এই জায়গায় উন্নয়নের সম্ভাবনা আছে, আমরাও এটা লিখে তুলি। অনেক সময় বলে কিন্তু ভালো মন্ত্রী এমপি যারা, তারা সাংবাদিককে ডেকে বলে যে ভাই অমুক জায়গায় এই জায়গাটা নিয়ে একটু লেখালেখি করেন না। লেখালেখি করলে ওই কাটিংটা, ওই ক্লিপিংসটা সে নিয়ে জমা দেয় ফিনান্স মিনিস্ট্রিতে যে আমার জায়গায় এইটা দরকার। তো যদি ভালো নেতা না হয়, সেটা জানেই না, বোঝেই না, সে খালি চলে যে কোথেকে বালু বেচে টাকা কামাই করা যাবে, কোথেকে কমিটি বেচে টাকা কামাই করা যাবে।
আর যদি সে সত্যিকার অর্থে মানুষকে পছন্দ করে ভালোবাসে, তাহলে সে জানে যে এই খাতে এই কাজগুলো করা যায়। আর যে কারণেই আগে রাজনীতিবিদদের সাথে সাংবাদিক সম্পর্ক ছিল খুবই মধুর। আমাদের বিখ্যাত বিখ্যাত জার্নালিস্টদের সাথে বিখ্যাত বিখ্যাত নেতাদের সাংঘাতিক গহরম মহব্বত ছিল, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতো। আর এখন হচ্ছে কি, যে নেতা চামচা হিসেবে সাংবাদিক কাজ করতেছে। আনফরচুনেট, কোনোদিন হওয়ার কথা ছিল না। বরঞ্চ সাংবাদিককে দেখছে এমপি হোক মন্ত্রী হোক, সে আরো ওটা অনার করতে থাকে যে আমি তো কিছু পাচ্ছি এবং খাচ্ছি আর দিচ্ছি, আর উনি তো শুধু দিয়ে যাচ্ছে। এইভাবে অনারটা ছিল। আমরা সেই অনারটা নষ্ট করে ফেলছি। গত 17 বছরে আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এখন সময় আসছে এখান থেকে ওভারকাম করা। আর এটা বলতে আমার দ্বিধা নাই যে দলমত নির্বিশেষে গোপালপুরের সালাম কিন্তু ব্যাপারে মানুষের অন্যরকম একটা ফিলিংস আছে। এটা দলমতে পাইনি, আমি দলীয় প্রচারণা করছি না। তো যদি সে নেতৃত্বে থাকে বা আসে, এবং যেহেতু এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার পেছনেও তার ভূমিকা আছে, আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আমাদের এই জায়গার এই উন্নয়নটা দরকার, এখানে একটা থাকার ডাকবাংলো হওয়া উচিত, এই বিষয়গুলো যদি আমরা তুলে ধরি, আর আমাদের যারা বিখ্যাত লোকজন বা মেধাবী লোকজন ঢাকায় আছে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি, ইনশাআল্লাহ এই আলোচনাগুলো হয়তো ফলপ্রসূ হবে। আমি সেই প্রত্যাশা সবার কাছে রাখছি। ভবিষ্যতে আরো সময় নিয়ে আরো প্রাণবন্ত আড্ডা দিব, যে আড্ডা শুধু এরকম গুরুগম্ভীর কথাবার্তা না, হাস্যরসেরও দরকার আছে। তো ভবিষ্যতে সেটা আশা করি পাবো। অনেক অনেক ধন্যবাদ, অনেকক্ষণ সময় আমার সাথে বললেন। ধন্যবাদ সবাইকে।